দুনিয়া টাকার গোলাম নাটকের ৪ নম্বর পর্বের ঠিক শেষ মুহূর্তে জিসাদ যখন ফাতেমাকে বিয়ের প্রস্তাব দিয়ে খালাম্মার মন জয় করার শেষ চালটা চালছিল আর শেহজাদকে দিয়ে ফাতেমার ডিভোর্স পেপারে সই করানোর জন্য চাপ দিচ্ছিল, ঠিক তখনই সেখানে ডিবি পুলিশ এসে হাজির হয়। জিসাদ আর ঋতুর পায়ের তলা থেকে এক মুহূর্তে মাটি সরে যায়। ডিবি অফিসার এসে কঠোর গলায় প্রশ্ন করেন, উনি এখানে কি করছেন? উনি আমার হাজব্যান্ড, কেন, কি হয়েছে? তখন অফিসার উত্তর দেন, আমরা অথেন্টিক সোর্স থেকে জেনেছি যে ওনার ব্যাংক অ্যাকাউন্টে ২০০০ কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে। এই কথা শুনে জিসাদ ভয় এবং রাগে চিৎকার করে ওঠে। সে বলে, কি ২০০০ কোটি টাকা? অফিসার, আপনারা কি পাগল হয়েছেন? আমি তো এখানে একটা ফ্যামিলি ম্যাটার সলভ করতে এসেছি। আমি তো ওই শেহজাদ আর ফাতেমার ডিভোর্সের ব্যবস্থা করছিলাম। আমার অ্যাকাউন্টে এত টাকা কোথা থেকে আসবে? আপনারা সম্পূর্ণ ভুল করছেন। কিন্তু ডিবি অফিসার তার কথায় কান না দিয়ে বলেন, জিসাদ সাহেব, নাটক বন্ধ করুন। কার্মা গ্রুপের মেইন অ্যাকাউন্ট থেকে এই ২০০০ কোটি টাকা হ্যাক করে সরাসরি আপনার পার্সোনাল অফশোর অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে, আর এই ট্রানজ্যাকশনের ডিজিটাল সিগনেচার মিস্টার শাহজাদের ল্যাপটপ থেকে হয়েছে। এরপরই অফিসার তার কনস্টেবলকে ইশারা করে বলেন, ধরো একে, হাত করা পড়াও। কনস্টেবল এগিয়ে এসে জিসাদের ২ হাত টেনে ধরে ঝনঝন শব্দে লোহার শক্ত হাত করা পরিয়ে দেয়। হাত করার ধাতব স্পর্শে জিসাদের পুরো শরীর হিম হয়ে যায়। পাশ থেকে ঋতু কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, ভাইয়া, এসব কি শুনছি? তুমি এত বড় অপরাধ করতে পারো না। গোলাম, তুমি কিছু বলো না কেন? তুমি তো আমার ভাইয়াকে চেনো, উনি এমন কাজ করতেই পারেন না। ঠিক তখনই শেহজাদ, যাকে সবাই এতকাল কাজের ছেলে গোলাম বলে জানত, সে হুট করে মাথা চেপে ধরে ফ্লোরে বসে পড়ে। তার মুখ থেকে বেরিয়ে আসে যন্ত্রণার আর্তনাদ। সে বলে, জিসাদ ভাই, আপনি তো বললেন আমার সই করা পেপার দিয়ে ওনাদের সম্পত্তি ফিরিয়ে দিচ্ছেন আর আমাকে ফাতেমার থেকে ডিভোর্স দিচ্ছেন। এখানে ২০০০ কোটি টাকার অবৈধ লেনদেন কোথা থেকে আসলো? আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে ঋতু। পুলিশ হাতকড়া পড়া জিসাদকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে চলে যায়, আর ওদিকে শেহজাদের মাথার ভেতর যেন এক ভয়ঙ্কর ঝড় বয়ে যেতে থাকে। গাড়ি দুর্ঘটনার সেই অন্ধকার রাত, চারপাশের রক্তের দাগ আর পিছন থেকে কার যেন একটা চেনা কণ্ঠের আদেশ, সব তার মনে পড়ে যায়। শেহজাদের চোখের সেই চেনা বোকা ভাবটা ১ সেকেন্ডে গায়েব হয়ে যায়। সে সোজা হয়ে দাঁড়ায়। ফাতেমা আর খালাম্মা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। ফাতেমা কিছুটা ভয় পেয়ে জিজ্ঞেস করে, গোলাম, তুমি এভাবে আমাদের দিকে তাকিয়ে আছো কেন? কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? তখন শেহজাদ একদম গম্ভীর এবং রাজকীয় কণ্ঠে উত্তর দেয়, আমি গোলাম নই ফাতেমা, আমি কার্মা গ্রুপের আসল মালিক শেহজাদ চৌধুরী। এতদিনে আমার হারিয়ে যাওয়া সব স্মৃতি মনে পড়ে গেছে। এই জিসাদি আমার মারার জন্য আমার গাড়ির ব্রেক ফেল করিয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে আমি বেঁচে যাই আর স্মৃতি হারিয়ে কাজের ছেলে গোলাম সেজে ওরই ঘরে আশ্রয় নিই। ও আমার এই সরলতার সুযোগ নিয়ে আমাদের ডিভোর্স করিয়ে পুরো ২০০০ কোটি টাকা পাচার করেছে। খালাম্মা তখন আনন্দে আর কান্নায় ভেঙে পড়ে বলেন, বাবা শেহজাদ, তুই সত্যি আমাদের শেহজাদ? আল্লাহ, তুমি আমার ছেলের স্মৃতি ফিরিয়ে দিলেন। শেহজাদ তার মাকে সান্ত্বনা দিয়ে বলে, হ্যাঁ মা, জিসাদ আসলেই ফাতেমার ডিভোর্স পেপারের আড়ালে আমার ২০০০ কোটি টাকা চুরির ফাইলে সই করিয়ে নিয়েছিল, কিন্তু ওই খেলার মূল চালক নয়। জিসাদ একটা সাধারণ ঘুঁটি মাত্র। ও থানায় বসে যার ভয় দেখাচ্ছে, সেই আসল গডফাদারকে আমি চিনি। জিসাদ যাকে ৫ নম্বর বলে ডাকত, সে আর কেউ নয়, আমাদের কার্মা গ্রুপের বহু পুরনো পার্টনার মিস্টার রহমান। ওদিকে জিসাদকে যখন ডিবি অফিসের রিমান্ড রুমে নিয়ে যাওয়া হলো, সে প্রথমে মুখ খুলতে চায়নি, কিন্তু ডিবি অফিসারের কঠোর জেরার মুখে সে আর টিকতে পারল না। সে স্বীকার করল, ২০০০ কোটি টাকার এই ডিজিটাল হ্যাকিং কোডটা তাকে বানিয়ে দিয়েছে মিস্টার রহমান, যিনি পর্দার আড়ালে থেকে ফাতেমা আর শেহজাদের ডিভোর্স করিয়ে পুরো কার্মা গ্রুপ ধ্বংস করতে চান। মিটিং রুমে বসে মিস্টার রহমান তখন অহংকারের সাথে কথা বলছিলেন। তিনি বলছিলেন, হ্যালো, জিসাদ ধরা পড়েছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। শেহজাদ অলরেডি ডিভোর্স আর সম্পত্তির পেপারে সই করে দিয়েছে। ২০০০ কোটি টাকা অলরেডি আমাদের সুইজারল্যান্ডের সিক্রেট অ্যাকাউন্টে চলে গেছে। শেহজাদের ল্যাপটপের আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে, তাই দায় সব শেহজাদের উপর আসবে। কাল সকালে আমি কার্মা গ্রুপ টেক ওভার করব। শেহজাদ এখন জ্যাংটো লাশ, ও আমাদের কিচ্ছু করতে পারবে না। পরের দিন সকালবেলা কার্মা গ্রুপের বিলাসবহুল বোর্ড রুমে মিস্টার রহমান রাজকীয় কায়দায় বসে আছেন। তিনি ভাবছেন, আজই তিনি এই সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হবেন। ঠিক তখনই দরজা ভেঙে ভেতরে ঢুকলেন শেহজাদ চৌধুরী, ফাতেমা এবং একদল ডিবি পুলিশ। শেহজাদের পরনে দামি স্যুট, চোখে কোটিপতির সেই তীক্ষ্ণ দৃষ্টি। মিস্টার রহমান চমকে উঠলেও নিজেকে সামলে নিয়ে হেসে বললেন, ও, আমাদের স্মৃতিভ্রষ্ট কাজের ছেলে গোলাম এসেছেন। তা মিস্টার গোলাম, স্যুট পরে কার ভাব ধরছেন? আপনি তো ফাতেমাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন, এখন আপনার কোম্পানি আজ দেউলিয়া। এই দেউলিয়া পেপারে সই করে কোম্পানি আমার নামে লিখে দিন। শেহজাদ টেবিলে জোরে চাপড় দিয়ে গর্জে ওঠে,
রহমান সাহেব, আপনার এই 5 নম্বর নাটক এবার বন্ধ করুন। আপনি আর জিসাদ মিলে ভেবেছিলেন আমাকে দিয়ে ডিভোর্স পেপারে সই করানোর আড়ালে 2000 কোটি টাকা সরিয়ে নিলেই সব প্রমাণ মিটে যাবে। আপনি ভুলে গেছেন কার্মা গ্রুপের মেইন সিকিউরিটি সিস্টেম আমি নিজে ডিজাইন করেছিলাম। মিস্টার রহমান ভুরু কুচকে বলেন, তুমি কি বলতে চাও? ডিজিটাল সই তো তোমার ল্যাপটপ থেকেই হয়েছে, আইন তোমাকেই চোর বলবে। শাহজাদ শান্ত গলায় জবাব দেয়, ডিজিটাল সই ঠিকই হয়েছে, কিন্তু আন্তর্জাতিক বড় ট্রানজ্যাকশনের জন্য আমার চোখের আইরিস স্ক্যান লাগে। জিসাদ যখন ট্রানজ্যাকশন করতে গিয়ে আইরিস স্ক্যান ম্যাচ করতে পারেনি, তখন এই ট্রানজ্যাকশনটাকে সফল করতে আপনার পার্সোনাল কম্পিউটার থেকে একটা মাস্টার বাইপাস কোড পাঠানো হয়েছিল। এই যে দেখুন স্ক্রিনে, এই কোডের আইপি অ্যাড্রেস সরাসরি আপনার বাসার। ঠিক তখনই ডিবি অফিসার এগিয়ে এসে বলেন, মিস্টার রহমান, জিসাদ অলরেডি জবানবন্দি দিয়েছে যে আপনিই তাকে দিয়ে শাহজাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়েছিলেন, ফাতেমার সাথে ডিভোর্সের নাটক সাজিয়েছিলেন এবং এই 2000 কোটি টাকা পাচারের মূল আইডিয়া আপনার ছিল। ইউ আর আন্ডার অ্যারেস্ট, মিস্টার 5 নম্বর গডফাদার। মিস্টার রহমান কাঁপতে কাঁপতে চেয়ার থেকে পড়ে যান। তিনি চিৎকার করে বলেন, না, এটা হতে পারে না। জিসাদ আমাকে ধোঁকা দিল। শাহজাদ, তুমি কাজের ছেলে সেজে এত বড় চাল চাললে আমার সাথে? শাহজাদ শেষবারের মতো তার দিকে তাকিয়ে বলে, দুনিয়া টাকার গোলাম হতে পারে রহমান সাহেব, কিন্তু পাপের টাকা কখনো টিকিয়ে রাখা যায় না। নিয়ে জানে কে? 5 নম্বর ভিলেন মিস্টার রহমান আর জিসাদের পতনের পর কার্মা গ্রুপ আবার তার পুরনো গৌরব ফিরে পায়। 2000 কোটি টাকার সরকারি কোষাদারে এবং কোম্পানির অ্যাকাউন্টে ফেরত আসে। আর সেই জালিয়াতি ডিভোর্স পেপারগুলো শাহজাদ নিজের হাতে ছিঁড়ে টুকরো টুকরো করে বাতাসে উড়িয়ে দেয়। কিন্তু কাহিনীর নাটকীয়তা এখানেই শেষ হলো না। মিস্টার রহমান আর জিসাদ জেলে যাওয়ার কয়েকদিন পর কার্মা গ্রুপের একটা বড় ক্রাইসিস তৈরি হলো। জিসাদের বোন ঋতু, যে শাহজাদকে তার সংকটের দিনে আশ্রয় দিয়েছিল, সেই ঘটনার পর লজ্জা এবং অপমানে একদম ভেঙে পড়েছিল। সে কোনোভাবেই এই সমাজে মুখ দেখাতে পারছিল না। তার মনে হচ্ছিল তার ভাই পুরো দুনিয়ার সামনে তাদের বংশের মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে। একদিন সকালে ঋতু তার ঘর ছেড়ে এক কাপড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে যখন ব্যাগ হাতে কার্মা হাউসের গেটের দিকে যাচ্ছিল, ঠিক তখনই শাহজাদ তার পথ আটকে দাঁড়ায়। শাহজাদ তখন বসের লুকে ছিল না, সে সাধারণ ফতুয়া আর লুঙ্গি পরে দাঁড়িয়েছিল। শাহজাদ ঋতুকে সান্ত্বনা দিয়ে বলে, ঋতু, তুমি চলে যাচ্ছ কেন? তোমার ভাই অন্যায় করেছে, তার বিচার আইন করছে, কিন্তু তুমি তো কোনো অপরাধ করনি। আমি যখন স্মৃতি হারিয়ে এই রাস্তার মোড়ে অজ্ঞান হয়ে পড়েছিলাম, তখন তুমি আর তোমার পরিবার আমাকে থাকার জায়গা দিয়েছিলে। মিস্টার জিসাদ যাই করুক, তোমার সেই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ঋতু তখন কেঁদে ফেলে বলে, কিন্তু গোলাম ভাই, থুড়ি শাহজাদ সাহেব, আমি এই পাপের ভাগিদার হয়ে কিভাবে এখানে থাকব? মানুষ তো আমাকে খুনি আর চোরের বোন বলে ডাকবে। আমার ভাইয়ের কারণে আপনার আর ফাতেমা আপার জীবন ধ্বংস হতে বসেছিল। ঠিক তখনই সেখানে ফাতেমা এসে উপস্থিত হয়। ফাতেমা ঋতুর হাত দুটি ধরে পরম স্নেহে নিজের কাছে টেনে নেয়। ফাতেমা বলে, ঋতু, অন্যায় যে করে তাকেই শাস্তি পেতে হয়, কিন্তু তোমার মনটা অনেক পরিষ্কার। তুমি যদি আজ চলে যাও, তবে আমাদের এই অপরাধবোধ সারা জীবন তাড়া করে বেড়াবে। আমরা তোমাকে আমাদের ছোট বোন হিসাবে এই বাড়িতে রাখতে চাই। কার্মা গ্রুপের একটা বড় দায়িত্ব এখন তোমাকে নিতে হবে। ঋতু ফাতেমার বুকে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ে। সে বুঝতে পারে, এই দুনিয়ায় যেখানে তার নিজের ভাই টাকার জন্য অন্ধ হয়ে গিয়েছিল, সেখানে এই মানুষগুলো এত কোটিপতি হয়েও হৃদয়ের দিক থেকে কতখানি উদার। ঋতু শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পেরে বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত বদলে ফেলে এবং কোম্পানির একটা নতুন দায়িত্ব গ্রহণ করে। মাসের পর মাস কেটে গেল। কার্মা গ্রুপ এখন দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে মাথা তুলে দাঁড়িয়ে আছে। শাহজাদ আর ফাতেমার সুপরিচালনায় হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। কিন্তু সাফল্যের এই শিখরে পৌঁছেও শাহজাদ একটা জিনিস কখনো ভোলেনি, তা হলো জেলের অন্ধকারে থাকা জিসাদ আর রহমান সাহেবের করুণ অবস্থা। একদিন সকালে শাহজাদ কেন্দ্রীয় কারাগারের এক অন্ধকার সেলের সামনে গিয়ে দাঁড়ায়। জিসাদ আজ মলিন পোশাকে লোহার শলাকা ধরে বাইরের আলোর দিকে তাকিয়েছিল। তার চোখে আজ আর সেই চেনা অহংকার কিংবা কোটিপতি হওয়ার জেদ ছিল না, ছিল এক গভীর শূন্যতা। শাহজাদকে দামি স্যুট পরে দাঁড়িয়ে থাকতে দেখে জিসাদ মাথা নিচু করে নিল। শাহজাদ লোহার শলাকার ওপাশ থেকে শান্ত গলায় বলল, জিসাদ, তুমি আমার ব্রেক ফেল করিয়ে আমাকে মারতে চেয়েছিলে, আমার নিজের পরিবারকে আমার থেকে কেড়ে নিতে চেয়েছিলে, আর জাল ডিভোর্স পেপার বানিয়ে ফাতেমাকে ধোঁকা দিতে চেয়েছিলে। কিন্তু দেখো, নিয়তির কি নির্মম পরিহাস! তুমি যে ল্যাপটপ আর আইপি অ্যাড্রেস ব্যবহার করে 2000 কোটি টাকা চুরি করেছিলে, সেই প্রযুক্তিই আজ তোমাকে জেলের এই অন্ধকূপে আটকে রেখেছে। টাকার কি এতই ক্ষমতা জিসাদ? জিসাদ ফুপিয়ে কেঁদে উঠে বলল, আমাকে ক্ষমা করে দাও শাহজাদ, টাকার লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি ভাবতাম এই দুনিয়ায় টাকা থাকলে আইন, আদালত, মানুষের আবেগ আর ভালোবাসাকে কিনে নেওয়া যায়। কিন্তু আজ আমি বুঝতে পারছি, এই একাকিত্ব আর অনুশোচনার অন্ধকার কোনো টাকা দিয়ে মোছা যায় না।
আমার বোন ঋতু কেমন আছে? ও কি আমাকে ঘৃণা করে? শাহজাদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঋতু আমাদের সাথেই আছে, কার্মা গ্রুপের একটা বড় দায়িত্বে। ও তোমাকে ঘৃণা করে না জিশাদ, ও তোমার জন্য কষ্ট পায়। তুমি তোমার সাজার মেয়াদ শেষ করে যেদিন বের হবে, সেদিন দেখবে টাকার চেয়েও বড় একটা সম্পদ পৃথিবীতে আছে, যার নাম পরিবার। আমি তোমার সাজা কমাতে পারবো না, কিন্তু মানুষের অনুশোচনাই তার সবচেয়ে বড় প্রায়শ্চিত্ত। ভালো থেকো। জেলখানা থেকে বের হয়ে আসার সময় শাহজাদের মনে হলো, মানুষের জীবনের আসল জয় ক্ষমতা বা টাকার অঙ্কে নয়, বরং ক্ষমা করার শক্তির মাঝে লুকিয়ে থাকে। পরন্ত বিকেলে সূর্য যখন পশ্চিম আকাশে লাল আভা ছড়িয়ে ডুবতে বসেছে, ফাতেমা আর তার ছোট মেয়েটি তখন বাড়ির সুন্দর সবুজ বাগানে বসে খেলা করছিল। শাহজাদ তার দামি গাড়ির চাবি আর বসের অহংকার একপাশে সরিয়ে রেখে আবার সেই সাধারণ সুতির ফতুয়া আর লুঙ্গি পরে হাসি মুখে তাদের সামনে এসে বসে। তার হাতে সেই চিরচেনা মাটির বাটি আর ধোঁয়া ওঠে। চলুন, দুনিয়া টাকার গোলাম নাটকের 4 নম্বর পর্বটি রিলিজ হওয়ার পর দর্শক মহলে যে অভূতপূর্ব তোলপাড় সৃষ্টি হয়েছে, আজ তাদের সেই মনের সব উত্তেজনা আর কমেন্ট বক্সের ভেতরের গল্পগুলো দর্শকদের নজরে এক নজর দেখে আসি। কাহিনীর এই চরম মোড় এবং শেষ মুহূর্তের টুইস্ট দর্শকদের এতটা নাড়া দিয়েছে যে তারা ভিডিওর নিচে শত শত প্রশ্ন, নিজেদের ক্ষোভ, আবেগ এবং একের পর এক চমকপ্রদ সব কমেন্ট ও রিপ্লাইয়ের বন্যা বইয়ে দিয়েছেন। ভিডিওর নিচে আসা একদম প্রথম এবং সবচেয়ে বেশি লাইক পাওয়া কমেন্টটিতে একজন দর্শক লিখেছেন, নাটকটি দেখতে দেখতে কখন যে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। জিশাদের এই 2000 কোটি টাকার চক্রান্তটা জাস্ট অসাধারণ ছিল, কিন্তু শেষ মুহূর্তে ডিবি পুলিশ এসে যেভাবে তাকে হাতকড়া পড়ালো, ওটা দেখে মনটা একদম শান্ত হয়ে গেছে। জিশাদ যে এত বড় ভিলেন হবে সেটা গল্প দেখে প্রথমে বোঝাই যায়নি। এই কমেন্টের নিচে একজন দর্শক বেশ বুদ্ধিমত্তার সাথে রিপ্লাই দিয়ে লিখেছেন, একদম ঠিক বলেছেন ভাই, গল্পের আসল সৌন্দর্যটাই ছিল এই টুইস্টে। জিশাদ নিজেকে অনেক চালাক ভাবছিল, কিন্তু সে জানতো না যে আইনের হাত তার চেয়েও লম্বা। তবে আমার মনে হয় 5 নম্বর পর্বে জিশাদের আসল গডফাদার রহমান সাহেবের মুখোশ যখন খুলবে, তখন কাহিনী আরও বেশি জমজমাট হবে। তার এই রিপ্লাইয়ের নিচে আবার আরেকজন দর্শক যোগ করে লিখেছেন, হ্যাঁ ভাই, রহমান সাহেব তো ভাবছেন উনিই পুরো কোম্পানির মালিক হয়ে যাবেন, কিন্তু শেহজাদের স্মৃতি ফিরলে রহমান সাহেবের যে কী দশা হবে তা দেখার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি। আরেকজন দর্শক একটু ভিন্ন টেকনিক্যাল প্রশ্ন তুলে কমেন্ট বক্সে লিখেছেন, আমার একটা জিনিস কোনোভাবেই মাথায় ঢুকছে না, গোলামের তো স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল, সে তো পাগল আর বোকার মতো থাকতো, তাহলে জিশাদ কিভাবে তার ল্যাপটপ আর আইডি ব্যবহার করে এত বড় ট্রানজ্যাকশন করল? গোলাম কি কিছুই টের পেল না, নাকি গোলাম সব বুঝেও বোকা সেজে থাকার নাটক করছিল? এই যৌক্তিক প্রশ্নের জবাবে একজন বিজ্ঞ দর্শক চমৎকার একটি বিস্তারিত রিপ্লাই দিয়েছেন। তিনি লিখেছেন, ভাই, আপনি যদি 4 নম্বর পর্বের আগের অংশগুলো ভালো করে খেয়াল করেন, তবে দেখবেন জিশাদ কিন্তু গোলামের সরলতার চরম সুযোগ নিয়েছিল। গোলাম যেহেতু জিশাদের ওখানেই থাকত, তাই জিশাদ গোপনে তার ল্যাপটপ এবং ডিজিটাল পাসওয়ার্ড চুরি করে রহমান সাহেবের দেওয়া হ্যাকিং কোডটা ব্যবহার করেছিল। গোলাম আসলে কিছুই জানত না, সে সত্যিই তখন স্মৃতি হারিয়ে পুরোপুরি বোকা সেজেছিল। তার এই উত্তরের পিঠে আরেকজন দর্শক পাল্টা রিপ্লাই দিয়ে লিখেছেন, আপনার ব্যাখ্যাটা দারুণ লেগেছে ভাই, তবে 5 নম্বর পর্বে স্মৃতি ফিরে পাওয়ার পর শেহজাদ চৌধুরী যখন এর আসল জবাব দেবে, তখন মিস্টার রহমান আর জিশাদের পালানোর কোনো পথ থাকবে না। জিশাদ ভেবেছিল ফাতিমার ডিভোর্স পেপারের কথা বলে সই করাচ্ছে, অথচ ওটা ছিল 2000 কোটি টাকার চুরির পেপার। কি মারাত্মক চাল! চায়ের ফ্লাস্ক এবং লুঙ্গি পরা গোলামের চরিত্রটি নিয়ে একজন দর্শক অত্যন্ত আবেগঘন একটি মন্তব্য করে লিখেছেন, পুরো নাটকে গোলামের অভিনয়টা ছিল চোখে জল এনে দেওয়ার মতো। এত বড় কোটিপতি হয়েও সে যেভাবে সাধারণ ফতুয়া আর লুঙ্গি পরে চা বিক্রি করেছে আর ফাতিমার বিপদে পাশে দাঁড়িয়েছে, তা সত্যি অসাধারণ। দুনিয়া হয়তো টাকার গোলাম হতে পারে, কিন্তু গোলাম ছিল ফাতিমার পবিত্র ভালোবাসার গোলাম। এই সুন্দর কমেন্টের নিচে অনেকগুলো লাইক পড়েছে এবং একজন দর্শক সেখানে আবেগপূর্ণ রিপ্লাই দিয়ে লিখেছেন, আপনার কথাটার সাথে আমি শতভাগ একমত ভাই। এই নাটকের মূল বার্তাটাই হলো এটা যে টাকা দিয়ে সাময়িক ক্ষমতা আর অহংকার পাওয়া যায়, কিন্তু মানুষের সত্যিকারের ভালোবাসা আর মনের শান্তি কোনো দিন কেনা যায় না। জিশাদ টাকার পেছনে ছুটে আজ জেলের অন্ধকারে পৌঁছতে যাচ্ছে, আর গোলাম তার ভালো ব্যবহারের কারণে সবার মনে জায়গা করে নিয়েছে।
এই রিপ্লাইয়ের নিচে আরেকজন নারী দর্শক এসে লিখেছেন, আমার তো মনে হয় 5 নম্বর পর্বে শেহজাদ চৌধুরী আবার তার পুরনো কোটিপতির লুকে ফিরে আসলেও ফাতিমার জন্য সে যেন সেই আগের সাধারণ গোলাম হয়েই থাকে। কারণ কোটিপতি শেহজাদের চেয়ে ওই সাধারণ চা বিক্রেতা গোলামের মাঝেই আসল সুখ লুকিয়েছিল। নাটকের অন্যতম নারী চরিত্র এবং খলনায়ক জিশাদের বোন ঋতুকে নিয়ে একজন দর্শক তীব্র ক্ষোভ প্রকাশ করে কমেন্ট বক্সে লিখেছেন, জিশাদ তো চরম অপরাধী বটেই, কিন্তু ঋতু যেভাবে অন্ধের মতো তার বদমাইশ ভাইকে সাপোর্ট করছিল সেটা দেখে আমার মেজাজ খুব খারাপ লাগছিল। ফাতিমার এত বড় ক্ষতি করার পরেও ঋতু কিভাবে জিশাদকে নির্দোষ দাবি করে আর ডিবি পুলিশের সাথে তর্ক করে? এই রাগান্বিত কমেন্টের রিপ্লাইতে একজন বেশ সুন্দর এবং বাস্তবসম্মত সমাজতাত্ত্বিক উত্তর দিয়েছেন। তিনি লিখেছেন, দেখুন ভাই, ঋতু কিন্তু একটা সাধারণ বোনের মতোই তার নিজের রক্তকে, নিজের ভাইকে বিশ্বাস করেছিল। যে কোনো বোনই সহজে বিশ্বাস করতে চাইবে না যে তার নিজের ভাই এত বড় চোর বা খুনি হতে পারে। ঋতু আসলে জানতো না যে জিশাদ পর্দার আড়ালে মিস্টার রহমানের সাথে হাত মিলিয়ে এত বড় চক্রান্ত করছে। কিন্তু ডিবি পুলিশ যখন জিশাদের ল্যাপটপ থেকে 2000 কোটি টাকার অবৈধ লেনদেনের অকাট্য ডিজিটাল প্রমাণ দেখিয়ে হাতকড়া পড়ায়, তখন ঋতুর পায়ের তলার মাটি সরে যায় এবং তার ভুল ভেঙে যায়। আগামী পর্বে দেখবেন ঋতু নিজের ভাইয়ের এই পাপের জন্য কতটা অনুশোচনা করে এবং ফাতিমার কাছে ক্ষমা চায়। এই রিপ্লাইয়ের সাথে একমত হয়ে আরেকজন দর্শক লিখেছেন, একদম ঠিক, ঋতু খারাপ মেয়ে নয়, ও পরিস্থিতির শিকার। ভাইয়ের আসল রূপ দেখার পর ওর কান্নাটাই ছিল তার প্রমাণ। এরপরে কমেন্ট বক্সে আরেকজন নতুন দর্শক এক দারুণ ভবিষ্যৎবাণী করে লিখেছেন, আমার কেন যেন মনে হচ্ছে 5 নম্বর পর্বে যখন গোলামের স্মৃতি ফিরবে তখন গোলাম জিশাদকে এক ধাক্কায় জেল থেকে বের করে এনে ক্ষমা করে দেবে। কারণ গোলামের মন অনেক বড়, সে হয়তো জিশাদকে শুধরে যাওয়ার একটা শেষ সুযোগ দেবে। এই কমেন্টের নিচে প্রায় 50 জন দর্শক রিপ্লাই দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। একজন লিখেছেন, অসম্ভব ভাই, জিশাদ যা করেছে তা ক্ষমার অযোগ্য। সে শুধু ব্যবসা ধ্বংস করতে চায়নি, সে একটা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, জোর করে ডিভোর্স করানোর চেষ্টা করেছে। তাকে কোনোভাবেই ক্ষমা করা উচিত নয়। আইনের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, যাতে দুনিয়ার টাকার গোলামদের একটা ভালো শিক্ষা হয়। কমেন্ট বক্সের আরেকটু গভীরে গেলে দেখা যায় ফাতিমার চরিত্রটি নিয়ে দর্শকদের মাঝে অনেক আলোচনা চলছে। একজন লিখেছেন, ফাতিমা আপুর ধৈর্য দেখে আমি অবাক হয়ে যাই। স্বামী স্মৃতি হারিয়ে কাজের লোক হয়ে গেছে, চারদিকে এত বড় চক্রান্ত, তাও সে যেভাবে নিজের সন্তান আর পরিবারকে আগলে রেখেছে তা সত্যি প্রশংসনীয়। ফাতিমা আপুর জন্যেই গল্পটা এত সুন্দর লেগেছে। এই কমেন্টের রিপ্লাইতে একজন লিখেছেন, সহমত ভাই, ফাতিমা আসলে এই গল্পের মেরুদণ্ড। জিশাদ যখন ফাতিমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছিল তখন তার মুখের উপর যে জবাবটাও দিতে চেয়েছিল, ডিবি পুলিশ এসে তার আগেই জিশাদকে আটকে দিল। তবে 5 নম্বর পর্বে যখন ফাতিমা জানতে পারবে যে তার এতদিনের আদরের কাজের লোক গোলামি আসলে হারিয়ে যাওয়া কোটিপতি শেহজাদ চৌধুরী, তখন তাদের পুনর্মিলনটা দেখার জন্যে আমি টিস্যু পেপার হাতে নিয়ে বসে থাকব, কারণ ওই দৃশ্যটা অনেক ইমোশনাল হবে। এখানেই শেষ নয়, কমেন্ট বক্সের আরও নিচে একজন দর্শক ডিরেক্টরের একটা খুঁত ধরে কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, ডিরেক্টর সাহেব একটা জায়গায় ভুল করেছেন। ডিবি পুলিশ এত সহজে জিশাদের পার্সোনাল অফশোর অ্যাকাউন্টের হদিস কিভাবে পেল? ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন ট্রেস করতে তো অনেক সময় লাগে। নাটকে এটা বড্ড তাড়াহুড়ো করে দেখানো হয়েছে। এই সমালোচনামূলক কমেন্টের জবাবে একজন আইটি এক্সপার্ট দর্শক চমৎকার এক টেকনিক্যাল রিপ্লাই দিয়েছেন। তিনি লিখেছেন, ভাই, আপনার ধারণাটা আংশিক ঠিক হলেও এই নাটকের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ শেহজাদ চৌধুরী যখন স্মৃতি হারাননি তখন তিনি নিজেই কার্মা গ্রুপের মেইন সিকিউরিটি সিস্টেমে একটা অটো লক এবং ট্র্যাকিং অ্যালগরিদম সেট করে রেখেছিলেন। কোনো অবৈধ হ্যাকিং বা বড় ট্রানজ্যাকশন হলেই সিস্টেম সরাসরি সেন্ট্রাল ব্যাংকিং সাইবার ক্রাইম ইউনিট এবং ডিবি পুলিশকে অ্যালার্ট পাঠায়। জিশাদ যখন শেহজাদের ল্যাপটপ থেকে 2000 কোটি টাকা সরাতে গেল তখনই মেইন সার্ভার ডিবি পুলিশকে লোকেশন সহ রেড ফ্ল্যাগ দেখায়। তাই ডিবি পুলিশের আসতে 1 মিনিটও দেরি হয়নি। ডিরেকশন একদম নিখুঁত ছিল ভাই। এই টেকনিক্যাল রিপ্লাইটি দেখে কমেন্ট বক্সে লাইকের বন্যা বয়ে যায় এবং আরেকজন দর্শক নিচে লিখেছেন, ওয়াও ভাই, আপনি তো পুরো পানির মতো পরিষ্কার করে দিলেন। আমি নিজেও এটা নিয়ে ভাবছিলাম। এবার বুঝলাম শেহজাদ চৌধুরী কতটা জিনিয়াস বিজনেস ম্যাগনেট ছিলেন। নাটকের শেষ দৃশ্যে ঋতুর কান্নার অভিনয় প্রশংসা করে একজন নারী দর্শক কমেন্ট করেছেন, ঋতুর যখন ভোল ভাঙল আর সে তার ভাইয়ের কুকীর্তির কথা জানতে পেরে ডিটেকটিভদের সামনেই মেঝেতে বসে পড়ল, ওই দৃশ্যটায় ওই কান্না দেখে আমার নিজের চোখেই জল চলে এসেছিল। অনবদ্য অভিনয়।
এই কমেন্টের নিচে একজন দর্শক সুন্দর একটা সান্ত্বনামূলক রিপ্লাই দিয়ে লিখেছেন, একদম আপু, ঋতুর অভিনয়টা এই পর্বে সবাইকে ছাড়িয়ে গেছে। একটা মেয়ের জন্য তার নিজের আইডল বড় ভাই যখন চোর আর প্রতারক প্রমাণিত হয়, তার চেয়ে বড় কষ্ট আর কিছু হতে পারে না। তবে আমার মনে হয় শেষ পর্বে শেহজাদ আর ফাতিমা ঋতুকে ফেলে দেবে না। ঋতু যেহেতু সংকটের সময় গোলামকে তাড়িয়ে দেয়নি, তাই শেহজাদ চৌধুরী সুস্থ হয়ে ঋতুর পুরো দায়িত্ব নিজের কাঁধে নেবেন এবং তাকে নিজের বোনের মর্যাদা দেবেন। পরবর্তী মেগা পর্ব নিয়ে দর্শকদের আকুলতা এতটাই বেশি যে একজন প্রবাসী দর্শক কমেন্ট করেছেন, আমি মালয়েশিয়া থেকে রাত জেগে এই নাটকটা দেখছি। 4 নম্বর পর্বের শেষটা যেভাবে সাসপেন্সে রাখল, ডিরেক্টর ভাই আমাদের সাথে অবিচার করলেন। এখন 5 নম্বর পর্ব না দেখা পর্যন্ত কাজেও মন দিতে পারবো না। দয়া করে ফাইনাল পার্টটা দ্রুত রিলিজ করুন। এই প্রবাসী ভাইয়ের কমেন্টের নিচে একজন সহমর্মিতা প্রকাশ করে রিপ্লাই দিয়েছেন, ওরে ভাই রে ভাই, শুধু আপনি নন, আমরা ওপার বাংলা থেকেও অধীর আগ্রহে বসে আছি। বাংলাদেশের নাটকের গল্প যে এতটা আন্তর্জাতিক মানের থ্রিলার হতে পারে, এই নাটকটা না দেখলে বিশ্বাস হতো না। আমাদের সবার একটাই দাবি, 5 নম্বর পর্বে যেন জিশাদ আর ওই পর্দার আড়ালের রহমান সাহেবের এমন শাস্তি দেখানো হয় যা দেখে সব লোভী মানুষের বুক কেঁপে ওঠে। কমেন্ট বক্সের একদম শেষের দিকে একজন প্রবীণ দর্শক জীবনের এক গভীর দর্শন তুলে ধরে মন্তব্য করেছেন, নাটকটির নাম দুনিয়া টাকার গোলাম হলেও গল্পটা আমাদের শেখায় যে শেষ পর্যন্ত মানুষ ভালোবাসারই গোলাম। টাকা দিয়ে জিশাদ সাময়িক ক্ষমতা দেখিয়েছে, কিন্তু গোলামের ওই ছেঁড়া ফতুয়া আর লুঙ্গি পরা সততার কাছে তার 2000 কোটি টাকার অহংকার ধূলিসাৎ হয়ে গেছে। তার এই মূল্যবান মন্তব্যের নিচে এক তরুণ দর্শক শ্রদ্ধা জানিয়ে রিপ্লাই দিয়েছেন, চাচা, আপনার কথাটা সোনা দিয়ে বাঁধিয়ে রাখার মতো। জিশাদ